প্রিয় দর্শক, আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজ থাকছে একটি ঐতিহাসিক প্রাচীন মন্দির নিয়ে। মন্দিরটি হলো শ্রী শ্রী ভ্রামরী মাতার মন্দির, যা বোদেশ্বরী শক্তিপীঠ নামে অধিক পরিচিত। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান এবং 51টি শক্তিপীঠের একটি বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। মন্দিরটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা এর বোদেশ্বরী ইউনিয়নে ঐতিহাসিক করতোয়া নদীর তীরে অবস্থিত। এটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে দেবী সতী আত্মাহুতি দেন। শোকে বিহ্বল ভগবান শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করেন। যেসব স্থানে সেই অঙ্গগুলো পতিত হয়েছিল সেগুলোই শক্তিপীঠ নামে পরিচিত। জনশ্রুতি আছে, বোদেশ্বরী শক্তিপীঠে দেবী সতীর বাম গোড়ালি পতিত হয়েছিল। এখানে দেবী ভ্রামরী এবং ভৈরব ঈশ্বর নামে পূজিত হন। ইতিহাসবিদদের মতে এই শক্তিপীঠের প্রাচীন অস্তিত্ব প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। ধারণা করা হয় পাল যুগে এখানে পূজা অর্চনা শুরু হয়েছিল। পরবর্তীকালে 17 শতকে কোচবিহারের রাজা মহারাজা প্রাণ নারায়ণ মন্দিরটি পুনর্নির্মাণ ও সংস্কার করেন। তো এই ছিল মন্দিরটির সংক্ষিপ্ত ইতিহাস। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় দর্শক, আসলাম শালবন দেখতে। শালবন দেখা শেষ করে পেলাম করতোয়া নদী। করতোয়া নদীর উপভোগ করতে করতে একটা হৃদয় বিদারক ঘটনা সামনে চলে আসলো, সেটা হচ্ছে নৌকাডুবি। তো এখানে যে 72 জন তীর্থযাত্রী নিহত হয়েছে নদীতে, আমি এখন এই যে তীর্থযাত্রীরা যে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আসছিল সেই মন্দিরে আমি এখন যাব। আর ওই মন্দিরটা নাকি এখানকার অনেক প্রাচীন মন্দির। তো ঠিক আছে, সে পর্যন্ত অপেক্ষা করুন, আমি মন্দিরেই যাব। সেখানে গিয়ে দেখাবো মন্দিরটি কত আগের। তো আমাকে যেতে হচ্ছে এই পথ ধরেই, এই বনের পথ ধরেই যাব। মন্দিরটা কোন দিকে? এদিক থেকে কত দূর? এদিক দিয়ে কত দূর? ও আচ্ছা, আপনার নদীর কাছে থাকেন, ভয় লাগে না? জায়গা নাই? ও ভেঙে, এটা কি নিজের জায়গা? এই জন্য এখানে থাকতে হচ্ছে বাধ্য হয়ে। দেখছেন দর্শক, ঘর থেকে বেরোলেই কত কষ্টের কাহিনী মানুষের কাছে জানতে পারা যায়। বাধ্য হয়ে নদীর পাড়েই থাকে, উপায় নেই। এখানে ভুট্টা সঙ্গে ধান শুকাচ্ছে। আর এটা হচ্ছে সুপারি বাগান, অনেক বড় একটা বাগান সুপারির। তো ঠিক আছে, সময় নষ্ট করব না, মন্দিরের উদ্দেশ্যেই যাই। ঘুরতে কার কেমন লাগে আমি জানি না, তবে আমাকে ঘুরতে বেশ ভালোই লাগে। নতুন জায়গা আসলাম, নতুন জায়গার মানুষদের সঙ্গে পরিচয় হচ্ছি, কথা বলতেছি, পরিবেশে একটা নতুন ভাইব এখানে তৈরি হয়।
এক একটা এলাকার পরিবেশ এক এক রকমের। আপনারা আমার চ্যানেলে যদি দেখে থাকেন, বিভিন্ন এলাকা আমি ঘুরছি এবং সব এলাকার লোক বা সব এলাকার পরিবেশ এক না, সেটা আমি ঘুরি, আমি জানি। এক এক এলাকার পানি এক এক রকমের থাকে, এক এক এলাকার খাবারের স্বাদ এক এক রকমের, এক এক এলাকার মানুষের কথাবার্তার ধরন এক রকমের, ভাষা এক রকমের। আর পরিবেশটা তো বুঝতে পারছেন, সব গাছ সব এলাকায় থাকে না। এখানে দুইটা শিমুল গাছ দেখতেছি, দেখুন শিমুল গাছ দুইটা অনেক বড়, অনেক বড় শিমুল গাছ। পিছনে একটা আর এই যে সামনে একটা। শিমুল গাছ সচরাচর এখন দেখাই যায় না বাংলাদেশে। আর এই সামনে বনটাতে দেখা যাচ্ছে বন বিভাগের তৈরি অনেক প্রকার গাছ। বন বিভাগ সাধারণত এই ধরনের গাছেই লাগায়, এই যেমন ইউক্যালিপটাস, তারপরে যে এরকম মানে গাছের কোনো নেই, কোয়ালিটি নেই। আর ওরা এমন গাছ লাগায় যে গাছ যেন বড়ই হয় না। কি এই মানে কোন জাতের গাছ লাগে ওরাই জানায়, ছোট ছোট গাছ। এই হচ্ছে আমাদের বন বিভাগের কাজ। যেখানে যা বালু জায়গা, খাস জমি পায়, সেখানেই ইউক্যালিপটাস লাগাই দেয়। এইভাবে ইউক্যালিপটাস গাছ যে কী উপকারে আসে আমি বুঝি না। এটা বিজ্ঞানীরা দাবি করছে যে ইউক্যালিপটাস গাছ পরিবেশের ভারসাম্য নষ্ট করে। যেমন এই গাছ নাকি পানি প্রচুর খায় এবং এটার যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ে সেটা মানুষের জন্য বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে এই গাছগুলো তারা কিভাবে লাগায় এটা আমি বুঝি না। আর এই দিকে দেখেন, এদিকে কয়েকটা শিমুল গাছ, অনেক কয়েকটা শিমুল গাছ এখানে। পরিবেশটা আসলেই অনেক সুন্দর। এরকম পরিবেশে ঘুরতে আমার অনেক ভালো লাগে। আশা করছি আমার মতো অনেকেই আছে, তাদেরও ভালো লাগে। হ্যাঁ, নদীর পাড়ে গেছি ভাইয়া। গ্রামের রাস্তা এই যে এরকম, একটু বর্ষা আসলে এরকমভাবে রাস্তায় পানি লেগে থাকে, এটাই একটা অসুবিধা। কিন্তু বাকি পরিবেশগুলো তেমন একটা খারাপ না, অনেক ভালো। দেখুন ওই যে কাঠঠোকরা পাখির শব্দ দেখুন, আরও অনেক পাখি ডাকাডাকি করতেছে। কত সুন্দর একটা পরিবেশ। সময়টা এখন দুপুরবেলা, তাই একটু ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, অনেক রাস্তা হাঁটলাম। আর এই যে গ্রামের পরিবেশগুলা না দেখাতে পারলাম না। অনেক সুন্দর পুকুর, বাড়ি ঘর, গাছপালা, মানে প্রকৃতি যে কতটা সুন্দর সেটা না দেখলে আসলে বোঝা যায় না। গ্রামে আসলে আরও এই জিনিসগুলো দেখতে পারবেন। এই যে দেখুন ভুট্টা শুকাচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে মানুষগুলোর অনেক কষ্ট হয়েছে। আবার এই দিকটাতে দেখুন যে এখানেও ভুট্টা শুকাচ্ছে। যে ভুট্টা কত করে চলতেছে ভাই? ভুট্টা বাজার কীরকম? 25 টাকা কেজি। ও, বৃষ্টি হওয়াতে অনেক কষ্ট হয়ে গেল না? ও, শুকনাটা 25 টাকা কেজি। আচ্ছা, এই হলো ভুট্টার বাজার দর এখন। আরে বাপরে, দেখুন এখানে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে কাঁঠাল ফলছে কীরকম, কি সুন্দর। একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠালের ফল, অসাধারণ।
আর একটা জিনিস দেখাই, এই যে লটকন ফল, লটকন ফলটা দেখুন উপরে থেকে দেখাই। এই যে দেখুন লটকন, একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত ফল ধরছে, সম্পূর্ণ গাছটাতেই। এই যে দেখুন, এই যে লটকন ফল, গ্রামে হাঁটতে গেলে এরকম খড় রাস্তায় পাবেন। এই খড়গুলো কিন্তু গরুর খাবার। এই যে ধান কাটার পর ধানটা যখন আলাদা করা হয় তখন এই খড়টাকে বিশেষ প্রক্রিয়ায় এইভাবে স্তূপ আকারে সংরক্ষণ করা হয় বর্ষাকালে গরুর খাবার হিসাবে ব্যবহার করার জন্য। আর এখানে একটু দেখুন, এই যে ভুট্টার গাছগুলো থেকে ভুট্টা সরানোর পর গাছগুলো এইভাবেই রেখে দিয়েছে, এখানেই শুকিয়ে যাবে, তারপর এখান থেকে কেটে লাকড়ি হিসেবে ব্যবহার করবে। এটাই গ্রামের সৌন্দর্য। তারপরে দেখুন ছাগল, গরু, এগুলো হচ্ছে আলাদা সৌন্দর্য। গ্রামে ঘুরলে যত কষ্ট হোক না কেন ভালো লাগবে। এখানে দেখুন এই কাঁঠাল, ছোট গাছ কিন্তু তারপরও কাঁঠালের ফলগুলো দেখুন কত সুন্দর, অসাধারণ। আর এটা হচ্ছে বাদাম ক্ষেত, বাদাম ক্ষেতটা অনেক ভালো হয়েছে। অনেক জায়গায় দেখলাম বাদাম পানিতে ডুবে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে। এখানে তেমন মনে হয় পানি পাইনি, যার কারণে বাদাম ক্ষেতটা অনেক সুন্দর আছে। মনে হয় খুব কাছে এসে গেছি মন্দিরের। আর মন্দিরটা কোন দিকে? সামনে, এটাই গেট হচ্ছে ওইটা না? আচ্ছা, আমরা এই পাশটা দিয়ে আছি, এটাই মন্দির। চলে আসছি মন্দিরে। তো মন্দিরে গিয়ে দেখি কত আগের পুরাতন মন্দির এটা। অবশ্যই সেখানে প্রতিষ্ঠাকাল উল্লেখ আছে, সেইটা দেখে জানাবো। ওই যে দেখুন এখানে একটা সাইনবোর্ডও দেখা যাচ্ছে, নাম হচ্ছে ত্রিশ্রোতা শ্রী শ্রী বদেশ্বরী শক্তিপীঠ মন্দির। নামটা অনেক বড়। আর এটার প্রতিষ্ঠাকালটা এখানে উল্লেখ নাই। এখানে দেখি প্রথম নির্মাণকাল 1666 থেকে 1668, আর পরবর্তীতে নির্মাণকাল হয়ে গেছে এটা 1877 থেকে 1878। তারপরে আবার প্রথম সংস্কার করা হয়েছে 1993 থেকে 1994। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা সংস্কার করছে, দ্বিতীয়বার সংস্কার করছে 2023 খ্রিস্টাব্দে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এবার এই মন্দিরটি দেখব। তাহলে দেখুন 1666 সালে এই মন্দিরটি তৈরি করা হয়। এখন অবধি মন্দিরটি আছে, সংস্কার কাজ করছে। মূল মন্দিরটা কোন দিকে? ওইটা রাস্তা কোনটা? এইটা? আচ্ছা, রাস্তা হচ্ছে এইটা, এই দিক দিয়ে যাব। আর ওই সামনেরটাই হচ্ছে মূল মন্দির। এখানে একটা অনাথ সেবাশ্রম আছে। এই যে মন্দিরের ভবন আছে, এগুলো দেখতেই পাচ্ছেন। এটা আয়তনটা অনেক বড়। আর এখানে অনেকগুলো সাইনবোর্ড আছে, যারা এখানে আসে
তারা এই মন্দিরের সব কিছুই দেখতে পারবে। এই জায়গায় কোথায় কি আছে না আছে, যেমন এখানে একটা সাইনবোর্ড দেখতেছি, অন্ন ভোগের জন্য প্রণামীর পরিমাণ। এখানে একটা আছে 1433 বঙ্গাব্দের অমাবস্যা পূর্ণিমা তিথি তালিকা। এখানে আছে অমাবস্যা পূর্ণিমা তিথি ও শুক্রবার অন্নভোগ। আচ্ছা, যাই হোক, এগুলো অর্থাৎ যারা এখানে চাঁদা দেয় তাদের নাম অনুযায়ী মোবাইল নাম্বার উল্লেখ করা আছে। আর এটাই হচ্ছে সেই পুরাতন মন্দির যেটার প্রতিষ্ঠা হয়েছে 1666 খ্রিস্টাব্দে। আর খুব সম্ভবত এই গাছটিও তখনকার, এই গাছটি হচ্ছে একটা শাল গাছ, অনেক বড় একটা শাল গাছ। এর বেড়টা অনেক বড়, দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর গাছটার উঁচুটাও অনেক। পাশে আরও একটা গাছ দেখা যাচ্ছে, আম গাছ, সেটাও অনেক পুরাতন। এখানে বসার একটা প্লেস আছে। দর্শনার্থী যারা আসবে তারা যদি বিশ্রাম নিতে চায় তাহলে এই যে পুকুর পাড়ে এসে বিশ্রাম নিতে পারবে। অনেক সুন্দর একটা পুকুর, সঙ্গে সুন্দর একটা পাড়ও আছে। তো একটু বসবো এবার, অনেক রাস্তা ঘুরছি, এই মন্দিরের জন্য হেঁটে আসলাম। আমি এই মন্দিরটি এবার আপনাদের ভালোভাবে দেখাবো। তো চলুন মন্দিরটা আগে দেখি। দূর থেকে এই মন্দিরটি দেখতে এরকম। এই যে শ্রী শ্রী ভ্রামরী মাতার মন্দির, ত্রিশ্রোতা শ্রী শ্রী বোধেশ্বরী শক্তিপীঠ। আচ্ছা, এটা মন্দিরের ভিতরে কোনো আমি মূর্তি দেখতেছি না, এটা এইভাবেই আছে। ভিতরে প্রবেশ করার মতো কোনো বুদ্ধি নাই। ফাউন্ডেশনটা এরকম, ফাউন্ডেশনটা দেখা যাচ্ছে যে এরকম ফাউন্ডেশন। প্রিয় দর্শক, আমার এই পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আমি আপনাদের প্রথমে জানাইছি যে শালবন দেখতে দেখতে একটা মন্দিরের খোঁজ মিলল, অনেক পুরাতন। তো এই পিছনে সেই মন্দির, এই মন্দিরটি 1666 সালে তৈরি করা হয়। তো আজ অবধি এই মন্দিরটি এখানে রয়েছে এবং এটা সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে আছে। তবে এটা কয়েকবার সংস্কার করা হয়। তো যদি 1666 সালে এই মন্দিরের প্রতিষ্ঠাকালীন হিসাব ধরি, তাহলে বর্তমানে তার বয়স দাঁড়ায় 359 বছর। তো দেখুন, 359 বছরের স্ট্রাকচার আজ অবধি এইভাবেই আছে। হতবাক সংরক্ষণ করছে, কিছু রং লাগিয়েছে, কিন্তু ভবন তো পুরাতনই, তাই না? ভবনটা পুরাতন এই অবস্থায় আছে। আর এই যে দেখুন, এখানে একটা গাছটা যদি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন শালবৃক্ষ, এখানে লিখে রাখছে আনুমানিক বয়স হচ্ছে 300 বছর। 300 বছরের পুরনো একটি শাল গাছ এখানে আছে। আর পাশেই তো দেখতে পাচ্ছেন এখানে এই পাশটা হচ্ছে এরকম, তেমন কিছু নাই। আর এইদিকে টিনের ঘর, এখানে যখন অনুষ্ঠান হয় তখন অতিথিরা এখানে আসে। আবার এখানে একটা এতিম বাচ্চাদের রাখার ব্যবস্থা আছে। পাড়ের চতুর্দিকটাই হচ্ছে এরকম। এখানে কয়েকটা ঘর আছে, আবার নতুন করে তুলছে, সেটাও দেখাবো। আবার একটু ধৈর্য ধরুন। মন্দিরের পাশেই এরকম অভ্যর্থনা ও আপ্যায়ন গৃহ আছে। দেখুন
অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে এটা। আবার দেখুন এই যে এখানে অনেক বড় একটা হল দেখা যাচ্ছে। খুব সম্ভবত এখানে খাবারের ব্যবস্থা করা হয়। যখন অতিথিরা আসে তখন এখানে তারা খাবারের আপ্যায়ন করে। এই যে দেখুন চেয়ার টেবিল, ওইদিকে প্লেট, আর ওখানে খাবারের দেখা যাচ্ছে আলু। এটা হল কক্ষ। এর পাশেই যেটা দেখতে পাচ্ছি এই যে ভক্তগণের ভোগ গৃহ, এটা সঙ্গে আরও আছে এই যে এখানে একটা গাছপালা অর্থাৎ বনের মতো সুন্দর করে রাখছে। এখানে দেখুন অনেক সুন্দর একটা বন, গাছপালা সদৃশ কি অথবা এই যে অনেক সুন্দর একটা ফুলের বাগান। এটা সম্পূর্ণ একটা ফুলের বাগান, অথবা অতিথিবৃন্দরা এখানে এসে ঘুরবে তার জন্য এটা তৈরি করছে। দেখুন ফুলের গাছগুলো অনেক সুন্দর। এই দেখুন এটা কিসের ফুল এটা আমি বলতে পারতেছি না। দেখুন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। এই যে দেখুন এই কত সুন্দর গোলাপ। প্রিয় দর্শক, মন্দিরের একদম পূর্ব দিকে এইরকম একটা সুন্দর বাগান তৈরি করছে। এখানে যারা অতিথি আসে তারা এই বাগানটিকে উপভোগ করে। এখানে একটা সুন্দর বসার জায়গাও আছে, এটা এখানকার মধ্যে সবচেয়ে ভালো, সেটাও দেখাবো। আর এই দেখুন দুপাশে কত সুন্দর ফুল এবং অনেকগুলো ফুলের গাছ এখানে দেখতেছি, অনেক রকমের গাছ দেখতেছি। মানে আমি নিজেই অভিভূত, এখানে যারা আসে তারাও অনেক অভিভূত হয় এই ফুলের বাগান দেখে। তো দেখুন আর একটু দেখাই আপনারা। এই যে দেখুন এইদিকে এই পাশটাতে দেখুন, এই পাশটাতে দেখুন কত সুন্দর ফুলের একটা বাগান, অনেক সুন্দর। প্রিয় দর্শক, এই যে আমি এই গৃহে প্রবেশ করলাম, আর এখানে একটা টেবিল দেখতেছি, একটা বেঞ্চ দেখতেছি। এখানে অতিথিদের জন্য এরকম একটা সুন্দর জায়গা করে রেখেছে সৌন্দর্যের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছ দিয়েই তৈরি, এই গাছটা হচ্ছে গোড়া, আর চতুর্দিকে হচ্ছে এর লতা পাতা। এত সুন্দর একটা জায়গা আমি দেখে মুগ্ধ হলাম, তাই এটা না দেখে পারলাম না, আপনাদেরও দেখাচ্ছি। আসলে অনেক সুন্দর, গরমের সময় হলেও এখানে বসে ক্লান্তি দূর করা যায়। তো এরকম নতুন নতুন ক্রিয়েশন অনেকেই তৈরি করে, আমার খুব ভালো লাগছে। তো ভিডিওটি দেখলে আপনাদেরও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, মন্দিরের পাশেই এরকম একটা এখানে ভবন দেখা যাচ্ছে, যেখানে শিব মন্দির। ওনার এখানে এই যে শিব মন্দিরের মূর্তি এখানে আছে। সেই পাশের এইটাই হচ্ছে ভবনের পাশ। আবার এই পাশটাতে আছে বিষ্ণু মন্দির। এই কক্ষটা হচ্ছে বিষ্ণু মন্দিরের বা ভবনটা। আবার এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওনার মূর্তি। আবার এখানে আছে তুলসী দেবীর তুলসী গাছ। পাশের এরকম একটা সুন্দর পুকুর, গাছপালা, শান্ত পরিবেশ, সবুজ গাছপালা দিয়ে ঘেরা। আর ওই পাশটাতে যদি যাই, এটা এই মন্দিরের যে চত্বর, এটা
বের হয়ে ওই দিকে যাব, ওই দিকেও কিছু স্থাপনা দেখতেছি। এখানে অনেকগুলো জবা ফুলের গাছ। মন্দিরটির পাশেই এখানে যে স্থাপনাটা আছে এটা কিসের সেটা এখন দেখব। এটা হচ্ছে অনাথ সেবাশ্রম। এখানে অনাথ বাচ্চারা থাকে। এই মন্দিরেই এদের দায়িত্ব নিচ্ছে। আর ওইদিকে আছে ত্রিশ্রোতা কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার। এখানে কালচারাল অনুষ্ঠান হয় তাদের। চলুন এবার সেখানে গিয়ে দেখি। এটাই হচ্ছে ভবন, কালচারাল সেন্টার। এখানে তাদের অনুষ্ঠান হয়। যে ভবনটি হচ্ছে এরকম। তো প্রিয় দর্শক, একটি ঐতিহ্যবাহী পুরাতন মন্দির দেখা শেষ করে এখন বিদায়ের পালা। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাবেন, সেই সাথে লাইক শেয়ার করবেন। আর আমার ভিডিওতে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এ পর্যন্তই। এই মন্দির থেকে আমি বিদায় নিচ্ছি। তো আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।